আসলে থাকা মানে উচিত না, কিন্তু তারপরেও আছে। তা বিষয়টা অনেকটা ওরকম আর কি, যে আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্র আর সমাজতন্ত্র ঠিক এইভাবেই আছে, যে গণতান্ত্রিক ওয়েতে আমরা কি করব, আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব। গণতান্ত্রিক ওয়েতে আমরা কি করব, গণতান্ত্রিক ওয়েতে আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব। বুঝতে পারছি কিনা বিষয়টা? আচ্ছা, এখন একটা একটা প্রশ্ন, আমি এবার সংবিধানের খাতা দেখলাম। এই সংবিধানের খাতা দেখতে গিয়ে মানে আমি অবাক হয়ে গেছি। মানে এতটা অবাক আমি হব বলে আমি ভাবতে পারিনি যে আমি এতটা অবাক হব এবার সংবিধানের খাতা দেখে। এর আগের বার রাজস্ব আইনের খাতা দেখছিলাম, 300 খাতা দেখছিলাম, প্রায় 80-90 জন ফেল করছিল। কিন্তু এবার সংবিধানের খাতা দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি। মৌলিক অধিকার কাকে বলে, এই মৌলিক অধিকার কাকে বলে 300 খাতা দেখছি, একটা দুইটা খাতা বাদ দিয়ে একজনও সঠিক অ্যান্সার লিখলো না যে মৌলিক অধিকার কাকে বলে। মানে এত বেশি অবাক হলাম যে আইনের স্টুডেন্ট হয়ে একটা বছর পড়াশোনা করার পরে মৌলিক অধিকার কাকে বলে সে সংবিধান পড়ছে, অথচ জানে না যে মৌলিক অধিকার কাকে বলে। সবাই লিখছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এইগুলোকে মৌলিক অধিকার বলে। মানে বাংলাদেশের অন্নের যে এত অভাব, বাংলাদেশের অন্ন আর বস্ত্রের এত বেশি অভাব যে মনে করেন যে মৌলিক অধিকার কাকে বলে এটাতে মনে করেন যে 99% লোক লিখছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা তো নাই। যাই হোক আর কি, এইগুলোর অভাব এতই বেশি যে মৌলিক অধিকার আর মৌলিক চাহিদা এই দুইটার মধ্যে যে একটা পার্থক্য আছে। মানে ছোটবেলায় সমাজ বিজ্ঞানে আমরা পড়ছিলাম মৌলিক চাহিদা বলতে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই জিনিসগুলো এখন এই 2 বছর ল পড়ার পরেও তারা ঠিক করতে পারলো না। মানে বস্ত্র আর অন্নের অভাবের কারণে মৌলিক অধিকারের জায়গায় মৌলিক চাহিদা বারবার লিখছে। আশা করি যে আপনারা এই বিষয়গুলো, আপনাদের এরকম কোনো ভুল ভবিষ্যতে হবে না। আমরা অনেক বিস্তারিত পড়বো বা ডিটেলস পড়বো। আর 20-21 সেশনের ক্লাসগুলো অনেক আস্তে আস্তে আমরা আগাবো, কারণ আমাদের তো বহুত লম্বা টাইম হাতে আছে। 19-20 সেশনেরই এখনো পরীক্ষা হয়নি। 19-20 সেশনেরই পরীক্ষা হবে এখনো 4-5 মাস পরে বা 6 মাস পরে। তাহলে 20-21 সেশনের পরীক্ষা হবে আনুমানিক 19-20 সেশনে আনুমানিক কেমন সময় পেতে পারি? 19-20 সেশনে আনুমানিক কেমন সময় পেতে পারেন তাই? 19-20 না 20-21? 19-20। 19-20 সেশনে 6 মাস টাইম পাবেন আপনারা, 6 মাস টাইম পাবেন। আর 20-21 সেশনে মিনিমাম দেখা গেল যে 1 বছর তো মিনিমাম পাবে, 1.5 বছরও পাইতে পারে আর কি পরীক্ষার জন্য। আর 1.5 বছর কি আপনি আমাকে পড়াবেন স্যার? বুঝি না স্যার, আমি কিন্তু 20-21 স্যার, আমি কি 1.5 বছরই পড়বো স্যার? আপনি 20-21 যদি হন তাহলে আপনি এই সেশনের সাথে ক্লাস করবেন, সমস্যা নাই। বুঝতে পারছেন কিনা? ওনাদের জন্য তো এই সেশনের সাথে ক্লাস করব, সামনের সেশনের সাথে ক্লাস করব। হ্যাঁ, তাহলে আপনি এই সেশনের জন্য আমাদের অ্যাডমিশন ফিটা পাঠাই দিয়েন। দিছি স্যার। আচ্ছা, এখন যে বিষয়টাতে আমরা আসবো আর কি, যে আমাদের সংবিধানে আমাদের অনেক অধিকার দিছে। আমাদের সংবিধানে আমরা 20-21 সেশনের যে ক্লাসগুলো, আমরা প্রথমে বেসিক আইডিয়াতে যাব, প্রশ্ন উত্তরে আমরা অনেক পরে যাব, কারণ আমাদের বেসিক গুলো আগে আমাদের ক্লিয়ার করব। দেন আমরা পরবর্তীতে আমাদের সাজেশন থাকবে, এরকম শর্ট সাজেশন আমরা বানাবো, এবং এই শর্ট সাজেশন ধরে ধরে আমরা প্রশ্ন ধরে ধরে আমরা পড়বো। কিন্তু আমরা প্রথমে চেষ্টা করব ওভারঅল একটা ভালো আইডিয়া নেওয়ার, ওভারঅল একটা যে কোনো সাবজেক্টের উপরে ওভারঅল একটা ভালো আইডিয়া আমরা নিতে থাকবো। বেসিক আমরা আগে ক্লিয়ার করব। স্যার, সংবিধানকে একটা রাষ্ট্রের অভিভাবক কি আমরা বলতে পারি স্যার? সংবিধানকে হ্যাঁ, রাষ্ট্রের অভিভাবক বলতে পারেন। রাষ্ট্র তো সংবিধান দ্বারাই পরিচালিত হয়, তাহলে সেই অর্থে তো সংবিধান রাষ্ট্রের অভিভাবকের মতোই হচ্ছে। তাহলে এখন হচ্ছে যে সংবিধানের অভিভাবক কে, এটা একটা প্রশ্ন চলে আসে যে সংবিধানের অভিভাবক কে, সংবিধানটাকে রক্ষণাবেক্ষণ করবে কে? এই সংবিধানটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের দায়িত্ব। আদালত হচ্ছে সংবিধান না, আদালতকে হচ্ছে রাষ্ট্র হচ্ছে সংবিধানের উপর দায়বদ্ধ, আর হচ্ছে আদালত হচ্ছে আচ্ছা কি মানে রাষ্ট্র আমি বাকিটা বলে দিচ্ছি, আপনার বলতে হবে না, বাকিটা আমি বলে দিচ্ছি। এখানে বিষয় যেটা সেটা হচ্ছে যে
সংবিধানটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে, বুঝতে পারছেন কিনা, এটা মাথায় রাখবেন যে সংবিধানটাকে রক্ষণাবেক্ষণ করবে কে? সুপ্রিম কোর্ট। আমরা পড়তেছিলাম এক জিনিস, চলে গেছি আর এক জায়গায়, সেই প্রিয়াম্বেলের কথা তো ভুলেই গেছি। প্রিয়াম্বেলের আমরা পড়ছিলাম হচ্ছে 2 নম্বর পার্ট, 3 নম্বর হয়ে গেছে স্যার। 3 নম্বর পার্টটা শুরু করছিলাম আর কি, 3 নম্বর পার্টটা শুরু করছিলাম। জি, 3 নম্বর পার্টে আমরা একটু আসি। 3 নম্বর পার্টে আমরা পড়তেছিলাম যে ইট শ্যাল বি দ্য ফান্ডামেন্টাল এইম অফ দ্য স্টেট টু রিয়েলাইজ থ্রু ডেমোক্রেটিক প্রসেসে সোশ্যালাইজড সোসাইটি, যে আমরা গণতান্ত্রিক অর্থে একটা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব, ইন হুইচ রুল অফ ল, খুব ইম্পর্টেন্ট, রুল অফ ল, আইনের শাসন। এই আইনের শাসন নিয়ে মনে করেন একদিন শুধু লেকচারই থাকবে, ফুল লেকচার থাকবে আইনের শাসনের উপরে। ইন হুইচ রুল অফ ল, যেখানে আইনের শাসন থাকবে, গণতন্ত্র থাকবে, ডেমোক্রেসি থাকবে, পলিটিক্যাল এবং ইকোনমিক রাইটস থাকবে, শ্যাল বি গ্যারান্টেড ফর অল অফ দ্য সিটিজেন। 3 নম্বর পয়েন্টে বলতেছে যে আমরা ডেমোক্রেটিক প্রসেসে একটা সোশ্যালিস্ট সোসাইটি এস্টাবলিশ করব, যেখানে কি থাকবে? আইনের শাসনটাকে বাস্তবায়ন করতে হবে, খুব ইম্পর্টেন্ট। আইনের শাসন, আইনের শাসন যদি না থাকে তাহলে কোনো কিছুরই কিন্তু মূল্য নাই আলটিমেটলি। এবং বাংলাদেশে আইনের কোনো শাসনই নাই, এটা আমরা যখন পরবর্তীতে পড়তে পড়তে আমরা দেখবো যে আইনের শাসন বলতে কিচ্ছু নাই বাংলাদেশে। আচ্ছা, যাই হোক আর কি, যে আইনের শাসনটা থাকবে, তারপর আছে পলিটিক্যাল রাইটস, তারপরে ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, তাহলে কি থাকবে? নাগরিক অধিকার থাকবে, সমাজতান্ত্রিক অধিকার থাকবে, সাংস্কৃতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। এইগুলো কি করতে হবে? এই অর্থনৈতিক অধিকার, সমাজতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এই অধিকারগুলো কি করতে হবে? নিশ্চিত করতে হবে সমস্ত নাগরিকের জন্য। 4 নম্বর প্যারাতে আসি। এটা পড়ার পরে আপনারা একটু চিন্তা করবেন, দেখেন যে পুরো সংবিধানের বিষয়টা এর মধ্যে চলে আসতেছে কিনা। 4 নম্বর বিষয়টাতে আমরা আসবো। 4 নম্বর বিষয়টা হচ্ছে ইট শ্যাল বি দ্য স্যাক্রেড ডিউটি অফ দ্য স্টেট টু প্রোটেক্ট দিস কনস্টিটিউশন। এটা রাষ্ট্রের একটা পবিত্র দায়িত্ব, এই সংবিধানকে রক্ষণাবেক্ষণ করা রাষ্ট্রের এবং জনগণের কি দায়িত্ব? পবিত্র দায়িত্ব। আমাদেরকে কি করতে হবে? এই সংবিধানটাকে রক্ষা করতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে আমাদেরকে। আন্তর্জাতিক অন্যান্য রাষ্ট্রের সাথে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, বুঝতে পারছি কিনা? প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমরা কি করব? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা কি করব? বজায় রাখবো। এখন এই যে প্রিয়াম্বেল পড়লাম আমরা, এই প্রিয়াম্বেল নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। প্রস্তাবনা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে যে প্রস্তাবনা, প্রিয়াম্বেল, whether preamble is an operative part or not, প্রিয়াম্বেল কি একটা গুরুত্বপূর্ণ অংশ সংবিধানের জন্য? সংবিধানে যদি প্রিয়াম্বেল না থাকে তাহলে কি কোনো সমস্যা আছে? এরকম প্রশ্ন কিন্তু আপনাদের থাকতে পারে। প্রিয়াম্বেলটা সচরাচর সাধারণ সেন্সে, নর্মাল সেন্সে প্রিয়াম্বেলটা গুরুত্বপূর্ণ কোনো অংশ না। প্রিয়াম্বেল ছাড়াও তো অনেক আইন আছে, প্রিয়াম্বেল ছাড়াও তো অনেক সংবিধান আছে বা অনেক দেশের আইন আছে, কিন্তু বাংলাদেশের যে প্রিয়াম্বেলটা, এই বাংলাদেশের প্রিয়াম্বেলটার নেচারটা এমন যে প্রিয়াম্বেল ছাড়া সংবিধানকে আমরা কল্পনা করতে পারবো না। বাংলাদেশের প্রিয়াম্বেলটা হচ্ছে পোলিং স্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই প্রিয়াম্বেলটাকে আপনি চাইলেও সংশোধন করতে পারবেন না। আমরা জানি যে আমরা সংবিধান সংশোধন করতে পারি কততম অনুচ্ছেদের মাধ্যমে? 142 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে 2/3 মেজরিটি নিয়ে, এই 2/3 মেজরিটি নিয়ে আমরা কি করতে পারবো? 2/3 মেজরিটি নিয়ে আমরা আমাদের সংবিধানটাকে কি করতে পারবো? সংশোধন করতে পারবো। কিন্তু 2/3 মেজরিটি কেন, ফুল মেজরিটি নিয়েও আপনি কি করতে পারবেন না? প্রিয়াম্বেলকে আপনি সংশোধন করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন কিনা? প্রিয়াম্বেলকে সংশোধন করা যাবে না, প্রিয়াম্বেলকে পরিবর্তন করা যাবে না। বুঝতে পারছেন কিনা বিষয়টা? 8 বিতে বলা আছে, 8 বিতে বলা আছে এটা। আচ্ছা, হ্যাঁ, এটা 8 বিতে বলা আছে। এটা তো 8 বিটা তো পরবর্তীতে আসছে আর কি।
অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে। কিন্তু ইতিপূর্বে এই বিষয়টা কোথা থেকে আসছে যে এই যে প্রিয়াম্বেল বা মৌলিক অধিকার এই বিষয়গুলো সংশোধন যে করা যাবে না, এটা কোথা থেকে আসছে? এটাই যে প্রিয়াম্বেল একটা অপারেটিভ পার্ট কিনা, এই প্রশ্নের উত্তরে আমরা যখন বলবো যে হ্যাঁ প্রিয়াম্বেল একটা অপারেটিভ পার্ট, এটা রেফারেন্স আমরা কোথা থেকে দিব? হ্যাঁ 7 বি তো অবশ্যই একটা মানে এক্সাক্ট একটা রেফারেন্স। ওখানে তো স্পষ্ট করে বলেই দিচ্ছে যে প্রস্তাবনা পরিবর্তন করা যাবে না, সংবিধানের প্রথম ভাগ, সংবিধানের দ্বিতীয় ভাগ, সংবিধানের তৃতীয় ভাগ, এইগুলো কি করা যাবে না, এইগুলো পরিবর্তন করা যাবে না। এটা তো আসলে এই সরকার এই জিনিসটা করছে। বর্তমান যে সরকার, এই সরকার হচ্ছে এই বিধানটা নিয়ে আসছে এবং এটা আসছে কততম সংশোধনীর মাধ্যমে? 15তম সংশোধনীর মাধ্যমে। 15তম সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা হলো, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো যে সংশোধনীর মাধ্যমে, সেই সংশোধনীর মাধ্যমে এই বিষয়গুলো এখানে আসছে। আচ্ছা যাই হোক, কিন্তু একটা বিখ্যাত মামলা আছে, মামলার নাম হচ্ছে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ। বুঝতে পারছি কিনা আমরা? একটা বিখ্যাত মামলা আছে, মামলার নাম হচ্ছে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ। এই মামলাটাকে আমরা বেসিক স্ট্রাকচার কেস বলতে পারি। বেসিক স্ট্রাকচার কথা কি বুঝতে পারছি কিনা? এটাকে আমরা কি বলবো? বেসিক স্ট্রাকচার। এটাকে আমরা 8ম সংশোধনী মামলা বলতে পারি, এটাকে আমরা বেসিক স্ট্রাকচার কেসও বলতে পারি। এখন আমি জাস্ট একটু বুঝাবো যে কেন প্রস্তাবনা সংশোধন করা যাবে না। 7 বি তো খুব বেশি দিন হলো আসেনি, কিন্তু এর আগেও প্রস্তাবনাতে যদি কোনো আঘাত হানে বা বেসিক স্ট্রাকচার, সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারে যদি কোনো ধরনের আঘাত হানে, তখন কিন্তু এই বেসিক স্ট্রাকচারে যদি আঘাত আনে, তখন কিন্তু পুরো সংবিধানটা চেঞ্জ হয়ে যাওয়ার একটা কি থাকে, সম্ভাবনা থাকে। আমি একটু বেসিক স্ট্রাকচারটা একটু বুঝাই। আজকে অবস্থা একেবারে কাহিল। সকাল থেকে ক্লাস নিচ্ছি, একদম সকাল 10:30 থেকে টানা ক্লাস নিচ্ছি। পরশ তো অসুস্থ, এই কারণে সব ক্লাস আজকে আমার একার নেওয়া লাগছে। মোটামুটি গলা টলা একদম ভাঙে একদম চুরমার হয়ে গেছে। যাই হোক আর কি, আমরা বেসিক স্ট্রাকচারটা একটু বুঝবো। মনে করেন যে একটা বিল্ডিং, এই যে রাজুকের ভাই বসে আছে সামনে, জোটন দেবনাথ। আমি দুঃখিত, কারণ আমি জাস্ট এই মুহূর্তে বাসায় ঢুকে জয়েন করলাম। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি শেষ মুহূর্তে আপনার চেহারাটা আমাদেরকে দেখাইছেন। আপনাকে দেখে আমি এখন ড্রেস চেঞ্জ করিনি, ইভেন আমি ড্রেস চেঞ্জ করিনি এখনো। আচ্ছা ধন্যবাদ, আপনি যে ক্লাসটাকে গুরুত্ব দিবেন, ড্রেস চেঞ্জ এখনো করেননি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ব্যাচের সমস্ত মানে ম্যাক্সিমাম যে ভাই আছে সবই রাজুকের ভাই। তারা খুব ভালোভাবে জানবে যে একটা বিল্ডিং হচ্ছে কিসের উপরে টিকে থাকে? কলমের উপরে টিকে থাকে। কলম যদি নড়বড় হয়ে যায়, বিল্ডিং কিন্তু আর থাকবে না। বিল্ডিংটা তত বেশি শক্তিশালী হবে যত বেশি তার ভিতটা শক্তিশালী হবে। বিল্ডিং এর কলমটা যত বেশি স্ট্রং হবে, বিল্ডিংটা তত বেশি মনে করেন কি থাকবে, স্ট্রং থাকবে। এখন আপনারা একটা বিল্ডিং ভাঙতে যাচ্ছেন, কিছুই করা লাগবে না, কলম ভেঙে দেবেন, বিল্ডিংটা ধাম করে কি হবে, নিচে পড়ে যাবে। তাই এরকম প্রত্যেকটা বিল্ডিং যেরকম কিছু কলমের উপরে দাঁড়ায় আছে, ঠিক তেমনি বাংলাদেশের সংবিধানও কিছু কলমের উপরে দাঁড়ায় আছে, কিছু স্ট্রাকচারের উপরে দাঁড়ায় আছে। ওই স্ট্রাকচারে যদি আপনি হাত দেন, তাহলে কিন্তু সংবিধান একদম তছনছ হয়ে যাবে আর কি। সংবিধান একদম লন্ডভন্ড হয়ে যাবে, চুরমার হয়ে যাবে আর কি। তা বিষয় যেটা, সেটা হচ্ছে ওই বেসিক স্ট্রাকচার আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না। বুঝতে পারছেন কিনা? বেসিক স্ট্রাকচার কোনগুলো এটা আমি একটু বলি। বেসিক স্ট্রাকচার হচ্ছে আপনার সংবিধানের প্রস্তাবনা, এটা একটা বেসিক স্ট্রাকচার। তারপরে আইনের শাসন, সেটা একটা বেসিক স্ট্রাকচার। ইউনিটারি স্টেট মানে একক রাষ্ট্র। আমাদের রাষ্ট্র কয়টা? একটা রাষ্ট্র, তাই কিনা? এটা একটা বেসিক স্ট্রাকচার। বিচার বিভাগের স্বাধীনতা, এই বিচার বিভাগের স্বাধীনতা একটা বেসিক স্ট্রাকচার। এই যে এই বিষয়গুলো, মানে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো যদি আপনি পরিবর্তন করেন, এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো যদি আপনি পরিবর্তন করেন, সেই বিষয়গুলো
পরিবর্তন করলে সংবিধানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। সংবিধানের অস্তিত্ব নিয়ে কি উঠবে? প্রশ্ন উঠবে। এরকম কোনো বিষয় কি করা যাবে না, এরকম কোনো বিষয় পরিবর্তন করা যাবে না। হোসেন মোহাম্মদ এরশাদ কি করছিল মনে আছে? হোসেন মোহাম্মদ এরশাদ যে অষ্টম সংশোধনী করছিল, এই অষ্টম সংশোধনীর মাধ্যমে ঢাকার বাইরে আরো কিছু অঞ্চলে, ঢাকার বাইরে 6টা না 7টা পার্মানেন্ট বিচার বেঞ্চ গঠন করছিল। বুঝতে পারছি কিনা আমরা? আমাদের সংবিধানের 100 অনুচ্ছেদে কি বলা আছে? আমাদের সংবিধানের 100 অনুচ্ছেদে বলা আছে যে পার্মানেন্ট বিচার বেঞ্চ মানে সুপ্রিম কোর্ট কোথায় হবে? সুপ্রিম কোর্ট হবে ঢাকাতে, এবং ঢাকার বাইরে টেম্পোরারি বিচার বেঞ্চ গঠন করা যাবে, টেম্পোরারি বিচার বেঞ্চ। কিন্তু পার্মানেন্ট বিচার বেঞ্চ আপনি গঠন করতে পারবেন না ঢাকার বাইরে, এটা সংবিধানের বলা আছে। অস্থায়ী সাময়িকের জন্য নাকি? জি, অস্থায়ীভাবে সাময়িক মানে কাজ পরিচালনা করার জন্য। জি, না না, উনি যেটা করছিল সেটা তো সাময়িক না, মানে আমাদের 100 যে অনুচ্ছেদটা, সেই 100 অনুচ্ছেদে বলা আছে আপনি ঢাকার বাইরে টেম্পোরারি কিছু বিচার বেঞ্চ আপনি গঠন করতে পারবেন। এটা 100 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আর এরশাদ সাহেব যেটা করছে সেটা হচ্ছে টেম্পোরারির জায়গায় সে পার্মানেন্ট বানাই দিছে। কথা কি বুঝতে পারছেন কিনা? টেম্পোরারির জায়গায় কি করছে, সে পার্মানেন্ট বানাই দিছে। কিন্তু এটা কিন্তু জনগণের জন্য ভালো। হ্যাঁ, এটা জনগণের জন্য ভালো, কথা ঠিক আছে। এটা নিয়ে আসলে ডিবেট আছে, পক্ষে বিপক্ষে দুই ধরনের যুক্তি আছে। এটা জনগণের জন্য ভালো। এক দৃষ্টিকোণ থেকে এরশাদ সাহেব যেটা করছিল সেটা আসলে এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে ঢাকার বাইরে যখন পার্মানেন্ট বিচার বেঞ্চ গঠন করা হলো 6টা, তখন আপনার যে বিষয়টা দাঁড়ালো, তখন আমাদের রাষ্ট্র তো ইউনিটারি, আমাদের রাষ্ট্র তো একক রাষ্ট্র, তাই কিনা? আমাদের তো অঙ্গরাজ্য নাই। ইন্ডিয়াতে, আমেরিকাতে যেরকম 51টা অঙ্গরাজ্য, ইন্ডিয়াতে যেরকম 21টা অঙ্গরাজ্য। ইন্ডিয়াতে হাইকোর্ট আছে কতগুলো জানেন? ইন্ডিয়াতে প্রত্যেকটা এলাকায় হাইকোর্ট আছে কিনা? ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেট আলাদা না, প্রত্যেকটা এলাকাতে হাইকোর্ট আছে না? যেরকম কলকাতা হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, মহারাষ্ট্র হাইকোর্ট। এখন আমাদের যখন এই যে আমাদের যে ঢাকার বাইরে যখন পার্মানেন্ট বিচার বেঞ্চ যখন গঠন করত, এটা যদি এস্টাবলিশড হতো, তখন দেখা গেল কয়দিন পরে চিটাগং আন্দোলন শুরু করলো যে আমাদের ভাষার সাথে অন্যদের ভাষা মেলে না, আমরা আলাদা রাষ্ট্র। সিলেট, নোয়াখালী এরা শুরু করলো যে আমরা আলাদা রাষ্ট্র। এই যে ইউনিটারি যে স্টেট, এই ইউনিটারি স্টেটটা ক্লপস হয়ে যাওয়ার একটা কি ছিল, সম্ভাবনা ছিল। আর ইউনিটারি স্টেট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন। ইউনিটারি স্টেটটা হচ্ছে কি অন্যতম একটা বেসিক স্ট্রাকচার আমাদের সংবিধানের। বুঝতে পারছি কিনা বিষয়টা? এখন পল্লব ঘোষ আপনি যে কথাটা বললেন সেটার সাথে আমিও একমত। এটাতে কিন্তু সুবিধা হইতো। এখন ওই কুড়িগ্রামের জসকোটের মামলা যখন সুপ্রিম কোর্টে আসছে, ওই কুড়িগ্রামের কোনো একটা গরিব মানুষের দেখা গেল সুপ্রিম কোর্টের যে বাগান, সুপ্রিম কোর্টের যে মাঠ, সেই মাঠে এসে শুয়ে থাকা লাগতেছে। ঢাকায় তো তার থাকার কোনো জায়গা নাই। সুপ্রিম কোর্টে সে মামলা পরিচালনা করবে, কই থাকবে সে? তার তো আর এই সোনারগাঁ হোটেল বা দেখা গেল রেডিসন হোটেলে থাকার মতো টাকা পয়সা নাই। তার জন্য তো আসলে এটা একটা অনেক বড় একটা প্রবলেম বা বড় একটা সমস্যা। তাই এইটা আসলে কিছু দিক থেকে ভালো, আবার কিছু দিক থেকে খারাপ। তা যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে ইউনিটারি স্টেটের যে বিষয়টা, এই ইউনিটারি স্টেটটা হচ্ছে অন্যতম একটা বেসিক স্ট্রাকচার, এবং বেসিক স্ট্রাকচার আপনি কোনোভাবে কি করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের সংবিধানের অন্যতম একটা বিষয়, যে আপনি বেসিক স্ট্রাকচার কখনোই কি করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। আবার এখানে কিন্তু যুক্তি আবার এরকম আসে যে সংবিধান কার জন্য? জনগণের জন্য, তাই কিনা? জনগণের যাতে সুবিধা হয় সেইভাবেই তো আমাদের সবকিছু করতে হবে। তাই এরকম যুক্তি লয়াররা দেখাইছিল। এটা অনেক বড় একটা মামলা। সময় থাকলে বা সুযোগ থাকলে 8 অ্যামেন্ডমেন্ট কেসটা পড়বেন। 8 অ্যামেন্ডমেন্ট কেসটা মোটামুটি অনেক শেখার আছে, এবং এই 8 অ্যামেন্ডমেন্ট কেসে দুই পক্ষ খুবই কঠিন আর্গুমেন্ট দিছে, যাদের জন্য আসলে একটা হেজিটেশন
যে আসলে রায় দিবে কোন জায়গায়, কোন পক্ষে রায় দিবে। দুই পক্ষে কিন্তু জোরালো আর্গুমেন্ট দেওয়া আছে। এরকম সংবিধানে কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত মামলা আছে, অনেক বড় বড় মাপের লয়াররা অনেক ভালো আর্গুমেন্ট দিছে, যে আর্গুমেন্ট গুলো পড়লে আমরা অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। তা আমাদের যে এটাকে কি আমরা কেস স্টাডি বলি? এটাকে কি আমরা কেস স্টাডি বলি? জি জি, এটা কি আমরা কেস স্টাডি বলি? জি, এটা হচ্ছে কেস স্টাডি। আচ্ছা, কেস স্টাডির কথা যেহেতু বললেন, সেহেতু আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু লর সাথে সাথে মামলার রায় মানাও কিন্তু বাধ্যতামূলক, এটা জানেন কিনা? অবশ্যই স্যার। আমাদের হচ্ছে আইন যেরকম মানাটা বাধ্যতামূলক, ঠিক তেমনি মামলার রায় মানাও বাধ্যতামূলক। এবং এটা সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদে বলে দিছে, সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদে এটা বলে দিছে যে অ্যাপিলেট ডিভিশন যে রায়টা দিবে, সেই রায়টা মানতে হাইকোর্ট ডিভিশন বাধ্য থাকবে। আর হাইকোর্ট ডিভিশন যে রায়টা দিবে, সে রায়টা মানতে নিচের সমস্ত আদালত বাধ্য থাকবে। এবং এইটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি প্রিসিডেন্ট, নজির। এটাকে আমরা বলি কি, প্রিসিডেন্ট, নজির। আপনাদের অনেক সময় কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবে বিভিন্ন জায়গায়, ল পড়তেছেন বা বইয়ে প্রশ্ন থাকবে যে নজির কি? নজির হচ্ছে কি? নজির হচ্ছে আদালতের রায়। মনে করেন উচ্চতর আদালতের একটা রায়, যখন একটা বিষয়ে উচ্চতর আদালত একটা রায় দিয়ে দিবে, তখন আপনি পরবর্তীতে ওই সিমিলিয়ার ঘটনা, মানে সেম না বাট সিমিলার ঘটনা, বাট সেম ঘটনা, যেটাই হোক না কেন, ওই সেম ঘটনা বা সিমিলার ঘটনার ক্ষেত্রে আপনি উচ্চতর আদালত, মানে আপনি আদালতের কাছে বলতে পারবেন যে মহামান্য আদালত, এই মামলার ঘটনা আর ওই মামলার ঘটনা একই রকম, একই বিষয়, এবং মহামান্য আদালত এই বিষয়ে উচ্চতর আদালতের নজির আছে, এই বিষয়ে উচ্চতর আদালতের রায় আছে। তখন এই উচ্চতর আদালতের রায় যখন আপনি দেখাবেন, তখন কিন্তু ওই রায়টা মানতে আদালত কিন্তু বাধ্য থাকবে। কেন বাধ্য থাকবে? সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলে দিচ্ছে আমি বললাম? 111 নম্বর অনুচ্ছেদে। 111 নম্বর অনুচ্ছেদে বলে দিছে যে প্রেসিডেন্ট মানতে হবে, উচ্চতর আদালতের সিদ্ধান্ত মানতে হবে। বুঝতে পারছি কিনা? তাই এই জন্য এই যে কেস স্টাডিটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ কেস স্টাডির মাধ্যমেই কিন্তু আপনি মনে করেন যে ফাঁসির আসামিকে খালাস করে বের করতে পারবেন, বা আপনি বিভিন্ন ধরনের রিলিফ পাবেন বিভিন্ন পয়েন্টে। কারণ আপনি যখন আদালতের রায় শো করবেন, তখন কিন্তু আদালত কিন্তু মানতে বাধ্য থাকবে, বা আদালত কিন্তু সেই জিনিসটা মানবে। এবং ভালো ভালো লয়াররা কিন্তু এটাই করে, যখন কোনো একটা মামলা মুভ করে অনেক বড় মাপের লয়াররা, তখন কিন্তু তারা বিভিন্ন নজির দেখায় যে ইতিপূর্বে এই বিষয়ে অনেক নজির আছে, সুতরাং আদালতের এই বিষয়ে রায় দিতে কোনো ধরনের বিব্রত বোধ করার কোনো প্রশ্নই আসে না। এই ধরনের কিন্তু নজির কিন্তু আপনারা ভবিষ্যতে দেখাতে পারবেন। রাজুকেরই কোনো একটা মামলা, বিল্ডিং ভেঙে গেল, ঠিক আছে, এখন মনে করেন যে এই যে বিল্ডিং ভাঙার একটা মামলা, ইতিপূর্বে মনে করেন যে এরকম বিল্ডিং আরো 10টা ভেঙে ফেলছে, রাস্তার উপরে বিল্ডিং উঠে গেছে, এরকম বিল্ডিং আরো 10টা ভেঙে ফেলছে, তখন আপনি দেখাতে পারবেন যে এই 11 নম্বর বিল্ডিংটাও ভাঙা উচিত, কারণ আগের যে 10টা বিল্ডিং ভাঙা হয়েছে সেগুলো তো সেম গ্রাউন্ডেই ভাঙা হয়েছে। তা বিষয়গুলো কি কেস স্টাডি খুবই ইম্পর্টেন্ট। জি বলেন। সেটা হচ্ছে যে 111তে যে বলা হয়েছে যে নজিরের যে রায়টা, সেই রায়টা তো মানা হবে, সেটা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে মানে বিভাগীয় জজ পর্যায়ে যে আদালতে যে রায়টা দেয়া হয়, এবং পরবর্তীতে যেটা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে দেয়া, মানে তারা আবার যে ইয়া করে, মানে আপনি তো প্রশ্নই বুঝতে পারেননি। আমি বলি, আপনি একটু বোঝার চেষ্টা করেন, নজির কিন্তু কোনটা? নিচের আদালতের রায় তো আর নজির না। নজির কোনটা? নজির হচ্ছে উচ্চতর আদালতের রায়। কথা কি বুঝতে পারছেন কিনা? এখন আপনি যদি বলেন যে স্যার জজ কোর্টের থেকে একটা রায় দিছে, সেই রায়টা আমি কি করলাম, সুপ্রিম কোর্টের একটা মামলাতে সেই রায়টাকে আমি নজির হিসেবে দেখালাম যে মহামান্য আদালত জজ কোর্টে এই রায় দিছে, হাইকোর্টের কি খায়ে আর কোনো কাজ নাই যে জজ কোর্টের রায় হাইকোর্ট ফলো করবে? আপনি মনে করেন যে একটা বিচার
প্রথমে আপনার বড় ভাইয়ের কাছে দিলেন, তারপরে মনে করেন আপনার বড় ভাই যদি সেটা না শোনে, তখন আপনি কি করবেন? সেই বিচারটা আপনার বাবার কাছে দিবেন। কিন্তু আপনি আপনার বাপের বিরুদ্ধে বড় ভাইয়ের কাছে বিচার দিচ্ছেন, বাপ কি বড় ভাইরে তখন কি মানে মানবে? সেটা কি মানবে কোনোদিনও? বা আপনি আপনার ছোট ভাইয়ের কাছে আপনি আপনার দাদার বিরুদ্ধে বিচার দিচ্ছেন, দাদার আর খায়ে কাজ নাই যে আপনার ছোট ভাইয়ের মানে কথা মতো সে চলবে, বা ছোট ভাইয়ের মানে আইনের ভিতরে বা শাসন অনুসারে সে চলবে। বিষয়টা কিন্তু এইটা, আপনি নিচের আদালতের রায়ের বিরুদ্ধেই তো আমরা উপরের আদালতের কাছে যাই। কথা কি বুঝতে পারছেন কিনা? যখন আদালতে কোনো মামলা চলবে, তখন আপনি মনে করেন কি করবেন? তখন আপনি উচ্চতর আদালতের রায়টা, আর 111 ধারাতে তো স্পষ্ট করে বলেই দিছে অ্যাপিলেট ডিভিশন আর হাইকোর্ট ডিভিশন। তাহলে আপনাদেরকে আগে একটু কোড স্ট্রাকচারটা একটু পড়াতে হবে। কোড স্ট্রাকচারটা একটু বলে আজকের মতো ক্লাসটা শেষ করে দিব, গলা আর প্রেশার নিতে পারতেছে না। কোড স্ট্রাকচারটা একটু বলি, বাংলাদেশের কোড স্ট্রাকচারটা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া থাকতে হবে। আর 111 নম্বর অনুচ্ছেদে যেটা বলছে সেটা হচ্ছে কি অ্যাপিলেট ডিভিশন আর হাইকোর্ট ডিভিশন। বুঝতে পারছি কিনা? আচ্ছা, আমি একটু কোড স্ট্রাকচারটা বলি। কোর্ট আদালত, আদালত প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে উচ্চতর আদালত আর একটা হচ্ছে কি একটা হচ্ছে সুপ্রিম কোর্ট আর একটা হচ্ছে লোয়ার কোর্ট। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট আর একটা হচ্ছে কি লোয়ার কোর্ট। লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট আমরা বলতে পারি। সুপ্রিম কোর্টের ভাগ হচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। বুঝতে পারছি কিনা? সুপ্রিম কোর্টের ভাগ কয়টা? দুইটা, আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। বুঝতে পারছি কিনা? বড় কোনটা? আপিল বিভাগ। ছোট কোনটা? হাইকোর্ট বিভাগ। বুঝতে পারছি কিনা বিষয়টা? তাহলে সুপ্রিম কোর্টের ভাগ কয়টা? দুইটা ভাগ। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটা বলতে পারবেন এখন? আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভেরি গুড। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কথা কি বুঝতে পারছি কিনা? আপিল বিভাগের নিচে হচ্ছে হাইকোর্ট বিভাগ। ক্লিয়ার? এখন সুপ্রিম কোর্টের কাহিনী ভুলে যান, মানে ভুলে যাওয়ার দরকার নাই, আপাতত বাদ দেন। সুপ্রিম কোর্টের কাহিনী আমরা বুঝলাম। এখন আমরা নিচের আদালতে আসি। এই নিচের আদালত হচ্ছে দুই প্রকারের আদালত আছে। কয় প্রকারের আদালত? দুই প্রকারের আদালত আছে। একটা হচ্ছে সিভিল কোর্ট, দেওয়ানি আদালত। আর একটা হচ্ছে কি? আর একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট, ফৌজদারি আদালত। বুঝতে পারছি কিনা? একটা হচ্ছে কি দেওয়ানি আদালত, আর একটা হচ্ছে কি ফৌজদারি আদালত। এই যে দেওয়ানি আদালত, এই দেওয়ানি আদালতে 5 ধরনের জাজ বসে। কয় ধরনের বিচারক বসে? 5 ধরনের বিচারক বসে। দেওয়ানি আদালতে টোটাল বিচারক বসে কয়জন? 5 জন। বুঝতে পারছি কিনা? 4 জন না, 5 জন। 5 জনের মধ্যে বস হচ্ছে কে? বস হচ্ছে জেলা জজ। জেলা জজের নিচে কে? অতিরিক্ত জেলা জজ। জেলা জজের নিচে হচ্ছে অতিরিক্ত জেলা জজ। বুঝতে পারছি কিনা? তারপরে হচ্ছে কে? যুগ্ম জেলা জজ। যুগ্ম জেলা জজ। তারপরে হচ্ছে কে? তারপরে হচ্ছে সিনিয়র সহকারী জজ। তারপরে কে? তারপর হচ্ছে সহকারী জজ। বুঝতে পারছি কিনা? তাহলে এবার নিচের থেকে আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, নিচের থেকে বলি। এবার নিচের থেকে বলবো না উপর থেকে বলবো? উপর থেকেই বলি। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ। বুঝতে পারছি কিনা বিষয়টা? তাহলে এই 5 শ্রেণীর জাজ হচ্ছে কিসে বসে? সিভিল কোর্টে বসে। ঠিক আছে? বস হচ্ছে কে? সিভিল, মানে সিভিল কোর্টের সর্বোচ্চ আদালত কোনটা? জেলা জজ। ঠিক আছে? আর এই জেলা জজ যদি কোনো রায় দেয়, এই রায়ে সংক্ষুব্ধ হলে আপনি কোন জায়গায় যাবেন? জেলা জজের উপরে কে? হাইকোর্ট। হাইকোর্টের উপরে কে? আপিল বিভাগ। বুঝতে পারছি কিনা? এইভাবে আমরা যাব। আচ্ছা, এখন আমরা আসি ফৌজদারি আদালতে। ফৌজদারি আদালত, ফৌজদারি আদালত দুই প্রকার।
একটা হচ্ছে দায়রা আদালত, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। আদালত দায়রা একটা হচ্ছে দায়রা আদালত, আর একটা হচ্ছে কি ম্যাজিস্ট্রেট আদালত। বুঝতে পারছি কিনা? ফৌজদারি আদালত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দায়রা আদালত এবং আর একটা হচ্ছে কি ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা হচ্ছে থানা ভিত্তিক, আর হচ্ছে ম্যাজিস্ট্রেট। বড় কোনটা? দায়রা বড় না ম্যাজিস্ট্রেট বড়? দায়রা বড়। দায়রা বড়। দুটো সমান আবার কে কয়? না না, দায়রা বড় স্যার। দায়রা আদালত হচ্ছে বড়, দায়রা আদালত হচ্ছে পাওয়ারফুল, আর দায়রা আদালতের নিচে হচ্ছে কে ম্যাজিস্ট্রেট আদালত। বুঝতে পারছি কিনা? তাহলে এখন আমরা দায়রা আদালতে আগে দেখি যে দায়রা আদালতে কারা কারা বসে। দায়রা আদালতে বসে হচ্ছে দায়রা জজ, 1 নাম্বার মানে বস, 1 নাম্বার হচ্ছে দায়রা জজ। 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত দায়রা জজ। 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত দায়রা জজ। আর 3 নাম্বার হচ্ছে যুগ্ম দায়রা জজ। 3 নাম্বারকে যুগ্ম দায়রা জজ। এই কোড স্ট্রাকচার আমি পরের ক্লাসে ধরবো সবাইরে। একটা হচ্ছে কি দায়রা জজ 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে কি অতিরিক্ত দায়রা জজ, 3 নাম্বারে কি বললাম যুগ্ম দায়রা জজ। যুগ্ম 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 দায়রা জজ। এটা শেষ। এবার ম্যাজিস্ট্রেট আদালতে আসেন। ম্যাজিস্ট্রেট আদালতে 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, কিন্তু হিসেবে 5 শ্রেণী। হিসেব করলে 5 শ্রেণী, কিন্তু ওখানে লেখা আছে ফৌজদারি কার্যবিধিতে লেখা আছে দেয়ার শ্যাল বি 4 ক্লাসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মানে এখানে অতিরিক্তটাকে ওইভাবে ভাগের মধ্যে ফেলিনি। বুঝতে পারছেন কিনা? আচ্ছা আমি বলি, ঠিক আছে, আমাদের গুনলে হবে হচ্ছে 5 শ্রেণী। বুঝতে পারছি কিনা? কিন্তু যদি কখনো প্রশ্ন আসে কয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, তখন অ্যান্সার আমরা দেব কি 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছি কিনা? তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুলোর নামগুলো আমরা একটু বলি, ঠিক আছে? প্রথমে হচ্ছে সিএমএম অবলিক সিজেএম। সিএমএম অবলিক সিজেএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই তো গুড, ভেরি গুড। আপনি তো দেখতেছি এটা আগে তাহলে জানছেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিএমএম অবলিক সিজেএম। এখন শিবন আহমেদ যে প্রশ্ন করবে সেটা হচ্ছে যে মেট্রোপলিটন মানে কোনটা আর জুডিশিয়াল কোনটা, তাই তো? সেটা হচ্ছে যে মেট্রোপলিটন হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যারা, তারা হচ্ছে মেট্রোপলিটন। বুঝতে পারছেন কিনা? আর যারা মেট্রোপলিটন এরিয়ার বাইরে তারা হচ্ছে কি জুডিশিয়াল। ঢাকাতে দুটোই আছে, ঢাকাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও আছে, ঢাকাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও আছে। কারণ ঢাকাতে দুইটা জিনিসই আছে। ঢাকাতে কিছু এরিয়া কি মেট্রোপলিটন এরিয়া, আবার কিছু এরিয়া কি আদার দ্যান মেট্রোপলিটন এরিয়া। বুঝতে পারছে কিনা বিষয়টা? এরকম সাভারের মামলা, সাভারের মামলা, দোয়ারের মামলা, কেরানীগঞ্জের মামলা, এইগুলো সব ঢাকা জজ কোর্টে হয়। তাহলে এই সাভার, দোহার, কেরানীগঞ্জ এগুলো কি মেট্রোপলিটন এরিয়া? না, মেট্রোপলিটন এরিয়া না। বুঝতে পারছি কিনা বিষয়টা? আমরা এগুলো কি না, এগুলো মেট্রোপলিটন এরিয়া না। বুঝতে পারছেন বিষয়টা? জি। আচ্ছা, এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যারা, সেটা হচ্ছে মেট্রোপলিটন। আচ্ছা এই গেল। এরপর হচ্ছে এসিএমএম এসিজেএম। এসিএমএম এসিজেএম বলেন তো, এসিএমএম আর এসিজেএম এর ফুল মিনিং কি হবে? অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ভেরি গুড। অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন আর অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ঠিক আছে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এখন এই সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস নাম ধরে এইভাবে ডাকে না, এটা শুনতেই তো খারাপ লাগে। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? এদেরকে বলে এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে আমাদের টাইমও প্রায় শেষ, 2 মিনিট হাতে আছে। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো রিকমেন্ডেশন থাকে বা যদি কোনো অভিযোগ থাকে, সেগুলো এই 2 মিনিট বা 1 মিনিটের মধ্যে বলেন।
আমরা ক্লাসটা শেষ করে দিব। তাহলে ম্যাজিস্ট্রেটের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণীটাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলে। তৃতীয় শ্রেণী, জি, দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়, আর প্রথম শ্রেণীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়। প্রথম শ্রেণী যে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়। আমার একটা প্রশ্ন তাহলে আছে, আমি জানি না। অতিরিক্তটা তো থাকবেই স্যার, তাহলে 4 শ্রেণীর মধ্যে একজন করে প্রশ্ন করেন, টাইম কিন্তু 1 মিনিট 35 সেকেন্ড, এর মধ্যে করেন। আপনার জেলা ও দায়রা জজ কি একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি? জেলা ও দায়রা জজ একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি? ভেরি গুড কোশ্চেন। জেলা ও দায়রা জজ একই ব্যক্তি। সে যখন সিভিল ম্যাটার ডিল করবে সে তখন হয়ে যাবে দায়রা জজ, আর সে যখন সিভিল ম্যাটার ডিল করবে তখন সে হয়ে যাবে জেলা জজ। ক্রিমিনাল কেস, যখন সে ক্রিমিনাল ম্যাটার ডিল করবে তখন সে হয়ে যাবে দায়রা জজ। জেলা। বুঝতে পারছি কিনা বিষয়টা? অ্যাডিশনাল জজ কি সহকারী জজ? জি, অ্যাডিশনাল জজ কি সহকারী? অ্যাডিশনাল জজ সহকারী না, অ্যাডিশনাল মানে অতিরিক্ত। বুঝতে পারছি কিনা? অ্যাডিশনাল মানে হচ্ছে অতিরিক্ত। যাই হোক আর কি, তাহলে আমরা ক্লাস শেষ করব। আমাদের আজকের প্রথম ক্লাস ছিল এটা। ইনশাল্লাহ আশা করি সবাই ক্লাসটা উপভোগ করছেন বা ভালো লাগছে। আর যথাসাধ্য চেষ্টা করছি ক্লাসটা ভালোভাবে নেওয়ার জন্য। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। সংবিধানের বিষয়ে কোন বইটা কেনার জন্য বলেন আপনি? সংবিধানের জন্য আপনারা বেয়ার একটা কিনতে পারেন। সংবিধানের যে পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ 153 যে অনুচ্ছেদ আছে, এই 153 অনুচ্ছেদের বইটা আপনারা কিনবেন। পাশাপাশি একটু পড়ার জন্য আব্দুল হালিমের বইটা আপাতত কিনতে পারেন। বাংলা বই আসলে অত ভালো বই নাই। যদি ইংলিশ বই কিনতে চান তাহলে অনেক ভালো ভালো বইয়ের রেফারেন্স আমি দিতে পারবো। স্যার তার মধ্যে একটা বলেন স্যার ইংলিশে। ইংলিশে যদি আপনি মানে পড়তে চান তাহলে আপনি জসিম আলী চৌধুরীর বইটা কিনতে পারেন।